চ্যানেল আই। সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল আই এর শিল্পলোক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ দিচ্ছি। আপনারা জানেন আমরা আমাদের এই নিয়মিত অনুষ্ঠানটিতে ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা, তার সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা তেমনি আলোচনা করব এবং আমাদের সৌভাগ্য যে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা তিনজন নবীন ব্যবসায়ীকে পেয়েছি। আমি আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমার একদম ডানে যিনি বসে আছেন তিনি হচ্ছেন শেখ ফজলে ফাহিম, পরিচালক এফবিসিসিআই এবং ব্যবস্থাপনা পরিচালক অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেড। শেখ ফাহিম, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এরপরে বসে আছেন আফরোজা পারভিন, ম্যানেজিং পার্টনার রেট। এরপরে আছেন শৌকত আজিজ রাসেল, তিনিও এফবিসিসি এর পরিচালক। অনেকগুলো পরিচয় তার আছে, পরিচালক নির্বাহী কমিটির চেয়ারম্যান ইউসিপিএল, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি ইবাইস ইউনিভার্সিটি। সো আমরা আসলে এই আলোচনার মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে আলোচনা করব, হয়তো বাজেট নিয়ে একটু কথা বলবো, হয়তো এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলবো, মেয়েদের পার্টিসিপেশন নিয়ে কথা বলবো। আর আপনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং বিষয়ের কথা বলেছেন যেটি আমার সাথে সম্পর্কযুক্ত বেশি, সেটি হচ্ছে স্মার্ট সিটি। তো রাসেল সাহেব, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। বেশ কিছু সময় হয়ে গেল ব্যবসা বাণিজ্য করছেন এবং নানা ধরনের প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, ইতিমধ্যে ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। একটু আমাদেরকে বলেন তো, বাংলাদেশে এখন ব্যবসা করার পরিবেশটা কিরকম? আমি বিশ্বাস করি যেখানে ক্যাটাস্ট্রফি সেখানেই কিন্তু সুযোগের সম্ভাবনা। তো বাংলাদেশ একটা সম্ভাবনার একটা দেশ, আর এখানে অনেক স্কোপ আছে, সবকিছু হওয়ার একটা স্কোপ আছে। অনেক ব্যবসায়ী এখন আমাদের এখানে হয় না। তো যেমন ধরেন রিয়েল স্টেট আমরা মনে করি যে ধস নেমেছে, আসলে এখানে কিন্তু একটা সম্ভাবনার জায়গা। কানাডার মতো দেশে আপনার ওখানে প্রণোদনা দিচ্ছে, আপনাকে ইমিগ্রেশন অফার করা হচ্ছে। আমাদের দেশে কিছু পলিসিগত সিদ্ধান্ত যদি ঠিকভাবে নেওয়া হয়, এই সেক্টরটাও অনেক ভালো করবে। যেমন ধরুন এই যে কালো টাকা, সাদা টাকা, হিসাব, হয়রানি, এগুলো একটু কিভাবে মিটিগেশন করা যায় দেখার একটা সুযোগ আছে। মেয়ে হিসেবে ব্যবসা করছেন কতদিন? আজকে 8 বছর শেষ হচ্ছে, 9 বছরের দিকে যাচ্ছে। আমাদের এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এটা আমার নিজের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই তখন দেখি মেয়েদের হার হচ্ছে অর্ধেকের উপরে। খুব প্রকৃত তথ্য হচ্ছে শতকরা 53% হচ্ছে ছাত্রী আর 47% হচ্ছে ছাত্র। ব্যবসা বাণিজ্য অথবা কর্মক্ষেত্র ঠিক অতি নগণ্য পরিমাণ মেয়েরা অংশ নেয়। কেন, মানে এই ঘটনাটা কেন ঘটছে? এই ক্ষেত্রে আসলে নারীদের মানে এত বেশি প্রতিকূলতার ফেস করতে হয়, সামাজিক ব্যারিয়ার এত বেশি যে একটা মেয়ে চাইলেও সে তার জায়গাটায় পৌঁছতে পারে না। যেটা হয় যে একটা মেয়েকে আসলে সে একটা সময় তার পরিবারের মেয়ে থাকে, তখন সে স্বাধীন থাকে, তাকে পড়াশোনা করতে দেওয়া হয়, এবং যখন সে আস্তে আস্তে বড় হয়ে যায় এবং যখন সে তার কাজ করার সময় আসে, তখনই আমাদের সমাজের সোসাইটির ডিমান্ড থাকে তার বিয়ে হতে হবে। দেন তার বিয়েটা শুরু হয়। বিয়েটা হয়ে যাওয়া মানে আরেকটা নতুন পরিবারে যে শুরু হয় তার অ্যাডজাস্টমেন্ট। এবং ওখানে যাওয়ার পরে যেটা হয় যে এই যে বাবার বাড়িতে যে স্ট্রেংথটা তার ছিল, ওখানে যে সে সেটা হারিয়ে ফেলে। ওখানে যে নতুন করে নিজেকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করে বা নিজেকে রেডি করার চেষ্টা করে, আর ওখান থেকে যখন এটা মোটামুটি গুছিয়ে ওঠে ততদিনে সে মা হয়ে যায়। আর মা হয়ে যাওয়ার পরে তার সংসারের ব্যারিয়ারটাকে আটকে ধরে। তো এই এত প্রতিকূলতা সেট করার পর একটা মেয়ে যখন কাজ করতে যাবে, যখন সে মেন্টালি সেটেলমেন্টে যায় যে আমি এবার কাজ করবই, ততদিনে হতে পারে বাচ্চাটা একটু বড় হয়ে যাচ্ছে এবং সে কাজে নামছে, ব্যাংকে যাচ্ছে, ব্যাংক তাকে কি দেখে লোন দিবে,
কেন তাকে লোন দিবে? কিভাবে সে শুরু করবে? তার বাবার সাপোর্ট পাচ্ছে না, তার ফ্যামিলির সাপোর্ট পাচ্ছে না। তার ততদিনে তো মেয়ে পর হয়ে গেছে, বাবার কাছে গেল, বাবা বলবে তোমার হাজবেন্ড আছে, ফ্যামিলি আছে, বুঝে দেখো, যেটা আমাদের রুরাল সোসাইটিতে যেটা ঘটছে। তো এমন জায়গা থেকে মেয়েদের আসলে প্রতি পদে পদে সমস্যা ফেস করতে হচ্ছে। তো কোনোভাবে সেই সব মেয়েরাই বের হয়ে আসতে পারছে যাদের ফ্যামিলি তাদের সাথে থাকছে, সেসব মেয়েরা পারছে না যাদের ফ্যামিলি তাকে সাপোর্ট দিচ্ছে না। তারপর আমি বলবো এটা ভুল, কিছু মেয়ে তো সব ছেড়ে ছুটে বের হয়ে চলে আসছে। একটা সময় যে ওসব মেয়ের সংসার থাকছে না, লাইফ থাকছে না, শুধু কাজ থাকছে এবং সে কাজের মধ্যে বেঁচে থাকছে। আপনার অবস্থাটা কি? আপনি কি বাবার বাড়ির সমর্থন পেয়েছেন, না শ্বশুর বাড়ির সমর্থন পেয়েছেন, না বেরিয়ে এসছেন? আমি আসলে আমার শ্বশুর বাড়ির সমর্থন পেয়েছি অনেক বেশি। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবার সমর্থন পাচ্ছি, কারণ সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেছে আমার কাজের ব্যাপারে যে আমি যখন আমার ব্যবসা শুরু করি ঠিক ওই সময় আমার বেবি চলে আসে। আমার বেবি এবং আমার কাজ দুটোই আমার সন্তান, এবং দুটোকে পাশাপাশি রেখে কখনো কখনো আমাকে নিষ্ঠুর হতে হয়েছে যে এখন আমি ডিসিশন কার জন্য নিব, আমার সন্তানের জন্য, আমার ব্যবসার জন্য। আর আমি তখন চোখ বন্ধ করে যখন মনে হয়েছে এখন আমার ব্যবসার জন্য নিতে হবে, অনেক কষ্ট হয়েছে, কেঁদেছি, তারপরও তখন আমি আমার সন্তানকে সময় না দিয়ে আমার ব্যবসাকে দিয়েছি। আপনার কাছে আবারও আসবো। আসলে আপনি একটি ঐতিহ্যবাহী পরিবারের মানুষ, এবং সেই অর্থে আমি মানে ব্যবসায় স্বাগত জানাই আপনাকে। হ্যাঁ, সো এবার আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা বসার আগে শুরু করেছিলাম, তখনই আপনি বলছিলেন যে অনেকগুলো ব্যবসা বাণিজ্যের মধ্যে একটি নতুন ভাবনা নিয়ে কাজ করছেন, তার নাম স্মার্ট সিটি। আমাকে একটু ব্যাখ্যা করে যদি বলেন যে আসলে কি চিন্তা ভাবনাটা কি, স্মার্ট সিটি বলতে কি বোঝাতে চাচ্ছেন আসলে? ধন্যবাদ। স্মার্ট সিটি সলিউশনটা অ্যাকচুয়ালি আমাদের রিজিওনাল যদি একটা এক্সাম্পল আপনাকে দেখাই, এটা সিঙ্গাপুরে আছে, 30 বছর আগে হয়েছে এটা। এখন তারা নতুন আপগ্রেডেশন করছে আবার $600 মিলিয়ন। কিন্তু আমাদের প্রেক্ষাপটে স্মার্ট সিটিটার অ্যাপ্লিকেশনটা একটু ভিন্ন হবে, কারণ আমাদের ইউটিলিটি এবং পাবলিক যে সার্ভিসেস গুলো এগুলো এখনো নট ইন প্লেস। সো স্মার্ট সিটির বিভিন্ন প্যারামিটার আছে, ট্রাফিক হতে পারে, স্মার্ট পার্কিং হতে পারে, স্মার্ট গ্রিড হতে পারে, আপনার বায়োমেট্রিক সার্ভেলেন্স হতে পারে, যেটা আমাদের টেরোরিজমের ক্ষেত্রে একটা বড় ধরনের ডিটারেন্ট হিসেবে কাজ করবে। সো দেয়ার সলিউশন আপনার এন্ডলেস। এবং আমি জানি আপনি আইটি সেক্টরের সাথে, আইটি বলে আমি আপনাকে এই জায়গাটার ক্ষেত্রে চিন্তা করছি, কারণ আমাদের এখানে অনেক ক্ষেত্রে চিন্তা ভাবনা করা হয়েছে, অমুকটা ডিজিটাল সিটি করছি, তমুকটা ডিজিটাল সিটি করছি, মহেশখালীকে ডিজিটাল দ্বীপ বানানোর চেষ্টা করছি, কক্সবাজারকে আমরা ডিজিটাইজ করার চেষ্টা করছি, বিচকে ওয়াইফাই করার চেষ্টা করছি। এই জন্য আমি জানতে চাইলাম কোথায় করতে চান? আমরা যেটা করেছি যে এগুলো দিস আর ভেরি গুড ইনিশিয়েটিভস, এগুলো আমরা ওয়েলকাম করি, কিন্তু আমরা উই হ্যাভ বিন ইন টকস উইথ পিপল হু আর এক্সপার্ট ইন দিস ফিল্ড, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তোমাদের প্রোডাক্ট সেল করতে চাই না, তোমাদের টেকনোলজি ট্রান্সফার চাই, ট্রেন আস। আমাদের এখানে অনেক আইটি সেক্টরে অনেক এক্সপার্টিজ আছে। এখানে আপনি জানেন যে স্যামসাং এর একটা R&D সেন্টার আছে, ওখানে আমি সেদিন শুনে অবাক হলাম যে আবার 700 ছেলে মেয়ে কাজ করে, এবং দ্য প্রোডাক্টস দ্যাট দে ডেভেলপ এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে। ইনফ্যাক্ট ওরা আরো বেশি লোককে নিয়োগ দিতে পারে, সেরকম একটি অবস্থা তাদের বিরাজ করে। মানে আমরা যদি ওই পরিমাণ গ্র্যাজুয়েটস আরো দিতে পারি, ওরা একটু উঁচু স্তরের গ্র্যাজুয়েটদের চায়, যেটা আমাদের আসলে ছেলেমেয়েরা পাশ করার পরে হয়তো বাইরে চলে যায়, সেই জন্য আমরা করতে পারি না আর কি। তো আসলে কোথায় করতে চাচ্ছেন? আমাদের হচ্ছে যে আমরা প্রোডাক্ট প্রথম আমরা যে পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার, ওনাদের সাথে বলেছি যে আমরা এটা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থান এবং সমাধি গোপালগঞ্জে প্রথম আমরা পাইলটটা করতে চাই। এটা আমরা বায়োমেট্রিক্স সার্ভেলেন্স দিয়ে শুরু করব, সাথে আমরা উই উইল লুক ইনটু আপনার স্মার্ট পার্কিং, কারণ আপনি জানেন যে ডিস্ট্রিক্ট শহরগুলোতে গেলে এক রাস্তার শহর, সো গাড়ি রাখার জায়গা আসলে ইজি বাইকে আপনার ট্রাফিক কনজেশন। সো আমরা ওখানে সিটি কর্পোরেশন যে আছে ওনাদের সাথে আলাপ করেছি, যদি একটা স্মল স্পেস দেওয়া যায়, উই উইল লুক ইনটু যে 3 তলা আপনার এলিভেটেড পার্কিং করা যায় নাকি। এবং উবারের যে কনসেপ্টটা আছে
সেই কনসেপ্টটা দিয়ে আমরা ওই ট্রান্সপোর্ট গুলোকে কল করতে পারি নাকি। উবার, আই এম শিওর ইউ হ্যাভ হার্ড অফ উবার। আমাদের দেশে একটি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, তার নাম চলো, জাস্ট আচ্ছা। কিছুদিন আগে আচ্ছা। ওটা শুরু করেছে ঠিক ওভারের আচ্ছা। হিসাবে। আমার ধারণা ওরাও এতে অংশ নিতে আমরা পারবে, I আমরা think so. আমরা অ্যাকচুয়ালি আপনার ওপেন সোর্স, আপনি ফ্যামিলিয়ার উইথ ইট, ওপেন সোর্স পলিসিতে যেতে চাচ্ছি। আমাদের যে টেকনোলজি ট্রান্সফার সফটওয়্যার যেটা আমাদের এখানে নেই, সেটা ছাড়া যদি লোকাল কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের যদি কোনো এন্টারপ্রেনার থাকে, উইড লাইক টু ব্রিং দেম টুগেদার এজ ওয়েল, বিকজ দিস ইজ নট অনলি আ বিজনেস ইনিশিয়েটিভ, ইট ইজ অলসো ফর দ্য গ্রেটার গুড অফ দ্য কমিউনিটি। সো সেই জন্য এটার অপরচুনিটি বললাম তো, ইটস এন্ডলেস। আপনার কাছে আমি আবার আসবো। রাসেল সাহেব, আমরা যে অবস্থাতে আছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অন্তত গত 7 বছরের ভিতরে আমরা দেখেছি যে আমাদের ন্যাশনাল গ্রোথটা ব্যাপক। এটি যেমনি করে জিডিপির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি করে রিজার্ভের ক্ষেত্রে প্রযোজ্য, এবং ওভারঅল সার্কামস্টেন্সেস যদি বলি তাহলে এই 7 বছর আসলে বাংলাদেশের অন্য যে কোনো সময়কালের চেয়েতেও একটু আলাদা। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একমাত্র রাজনৈতিক কিছু সময়টা বাদ দিলে, গোলযোগের কিছু সময়টা যদি বাদ দেওয়া হয়, ওভারঅল মোটামুটি স্মুথলি গিয়েছে। তো আপনারা আপনাদের এই বিজনেস করতে গিয়ে সরকার সামনে তো বাজেট পেশ করবে, এবং বাজেট ব্যবসায়ীদের জন্য উদ্বেগের একটা কারণ থাকে, উৎকণ্ঠার একটা কারণ থাকে, কারণ পুরো বছরের পলিসিটাই তখন হয়। সো এই সম্পর্কিত ভাবনা চিন্তাগুলো কি আপনাদের? আমরা যখন সরকারকে অ্যাপ্রোচ করি, সরকার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকেই সাধারণত প্রাধান্য দিয়ে থাকে, এটা একটা মাইন্ডসেট। কিন্তু প্রকৃতপক্ষে ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ আপনার যে প্রযুক্তিটা আপনার কাছে ছিল না, আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতেন, আপনার যে এক্সপোর্টে আপনার যে কারেন্সি গুলো চলে যেত, সেগুলো আপনি এখন নিজেই দেশে করতে পারছেন। তো ইট ইজ এ গ্রেট হেল্প দ্যাট ইউ আর সেভিং মানি এবং ভ্যালু এডিশনটা রিটেইনিং ইন দ্য কান্ট্রি। এখানে আমি মনে করি সরকারের কোন রকমই পলিসিগতভাবে কোনো প্রণোদনা বা কোনো, আমরা কি আমদানিকারক দেশ হিসেবেই মোটামুটি থেকে যাচ্ছি, মানে সবকিছুই আমদানি করব এবং ডিলার অথবা বিক্রেতা হিসেবেই নিজেদের জিন্দেগি আমি কাটিয়ে বলবো না তা, আমরা ছিলাম তা, তবে এখন কতটা চেঞ্জ হয়েছে? অনেক চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হওয়ার সুযোগ আছে। এই যে কলম, পেন্সিল যা কিছু চোখের সামনে দেখি, মোরালেস সবই ইম্পোর্টেড, কিন্তু এখন মোটামুটি দেশে বেশ কিছু তৈরি হয়। কিন্তু তাদেরকে সেভাবে আপনার কোনো উৎসাহ করার জন্য কোন রকম প্রণোদনা বা ট্যাক্স ব্রেক, এগুলা কিন্তু সরকারের মনোযোগ খুবই কম। আপনাদের এই যে বিভিন্ন সেক্টরের বিজনেস, এই সেক্টরগুলোর মধ্যে খুব বেকায়দা অবস্থায় আছে কোন খাতটি? আছে, আমরা একটু হিমশিম খাচ্ছি টেক্সটাইল সেক্টরে, রিয়েল কেন? এস্টেট সেক্টরে। টেক্সটাইলের তো খাওয়ার কথা না, এত মানুষের দেশ, তাদের এত কাপড় চোপড়ের দরকার, সেখানে আমি যদি ইফ আই সিম্পলিফাই দিস, একটা মানুষের জীবনে 3টা মৌলিক চাহিদা আছে, যেমন ধরেন অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 3টাকে ঘিরেই কিন্তু একটা গ্রেটার ইকোনমি। এক্স্যাক্টলি। আমরা কিন্তু অন্যতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিই, ইনসেন্টিভ, যেমন ধরেন ট্যাক্সের সুযোগ দিচ্ছি, কীটনাশক বা চাষিদের একটা ভালো ইন্টারেস্ট রেট, বিভিন্ন কিছু দিয়ে আসছে, এবং এটা কিন্তু খুব রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে। আমরা কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ। আর বস্ত্রতে আমরা তাই শুরু করেছিলাম 25% ইনসেন্টিভ দিয়ে, বড় লং টার্ম লোন দিয়ে, এবং মাশাআল্লাহ উই হ্যাভ ডান ওয়েল। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একই ক্যাপাসিটির মধ্যে থেকে ভ্যালু এডিশনটা করার। যেমন সরকারের যে 2020-তে $50 বিলিয়ন টার্গেট আছে, ইট ইজ পসিবল উইথ দি এক্সিস্টিং ক্যাপাসিটি। খালি আমাদেরকে একটু ভালো দামি জিনিস বানাতে হবে। আমরা সবসময় ডজন $15 কম দামি জিনিস বানাই, একটু বেশি দামি জিনিস বানাই। এখন একটা গেঞ্জি $100 এক্সপোর্ট করা সম্ভব। তো ওই জিনিসগুলো আমাদের দেশে আসবে আস্তে ধীরে, আমরা কমপ্লায়েন্ট সরকারকে করছি। কি করতে হবে তাহলে? আমাদের যেমন রিসেন্টলি সিঙ্গেল ডিজিট আপনার ইন্টারেস্ট রেটে আমরা যাচ্ছি, এটা কাছাকাছি তো আসছে, কাছাকাছি এসেছি, কিন্তু আমরা অনেক বেশি থেকে কিছুটা তো কমে এসেছে। আমরা 19% পর্যন্ত ইন্টারেস্ট দিয়েছি, যেই সময়টা ছিল খুব আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট। রাইট। তো সেটা কিন্তু আমাদেরকে কম্পেনসেট করা হয়নি। তো এখন ওই সময়টাতে কাজ না করে ইন্টারেস্ট দিতে হয়েছে। এক্স্যাক্টলি, এবং সেখানে আমাদের পেমেন্ট করতে হয়েছে। তারপর কিছুটা সময় গ্যাসেরও সমস্যা ছিল, পাওয়ারেরও সমস্যা ছিল। তো এইগুলা একটা আমি মনে করি ব্যালেন্স করার জন্য করতে হয়। আরেকটা সেক্টর যেটা আমি একটু টাচ করে গেছিলাম, রিয়েল এস্টেট, উনি যে স্বপ্ন দেখছেন ফাহিম,
এটার সাথে অ্যাকচুয়ালি এটা তো বেশ কয়েক বছর যাবতই রিয়েল এস্টেটের এই অবস্থাটা বিরাজ করছে। এটাতে কিন্তু এটার সাথে আমাদের বুঝতে হবে যে এটার সাথে আরো 300-400 ফ্যাক্টরি জড়িত। আপনাদের কাঁটা চামচ থেকে শুরু করে সবকিছু। দরজা, জানালা, কল, সিমেন্ট, রড, বালু, 20,000 items goes into a real estate sector. তো সেটা সাথে কিন্তু সবগুলা ফ্যাক্টরি, কর্মসংস্থান, অনেক কিছু জড়িত। সেটা সরকার কিভাবে কি চোখে দেখছে আমরা জানি না। খালি ধরোয়া পাকড়োয়া প্যানিক তৈরি করা হচ্ছে এই সেক্টরে। প্যানিকটা কিন্তু আমাদের জন্য ভালো না। এই যে এই অ্যাপার্টমেন্ট কিনলে একে ধরা হবে, ও ডেভেলপার ও কোথায় টাকা পেল, এগুলো আমি মনে করি একটা স্ট্রিম লাইনের দরকার আছে। আমি বলেছি উন্নত দেশে ওরা কিভাবে করে যাচ্ছে। আজকে মাত্র 2.5% আপনার একটা স্ট্যাম্প ফি দিলেই থাইল্যান্ডে প্রপার্টি কেনা যাচ্ছে। তার আর এর বাইরে কিছু জিজ্ঞেস করা হচ্ছে না, কোথা থেকে অর্থ উৎস আপনার জানতে চাচ্ছেন। আমি বলছি না যে আমাদের অত রিল্যাক্সড হতে হবে, কিন্তু আমরা মনে হয় যেন দরকারের চেয়ে বেশি একটু পলিসিংটা বাদ দিয়ে একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দরকার, একটু দরকার। আফরোজা, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনি পড়াশোনা করছেন কিসে? আমি মাল্টিমিডিয়ার উপরে পড়েছি। মাল্টিমিডিয়াতে পড়েছেন এবং বউ সাজানোর কাজ করছেন। বলেন তো, আপনার এই লেখাপড়া কি এই বউ সাজানোতে কোনো কাজে লাগছে? হ্যাঁ, অবশ্যই। আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি ওই সময় আমি শুনতে পাই যে এমন কোর্স স্টার্ট হচ্ছে বাংলাদেশে যেখানে এটা শেখানো হবে। তো খুব লোভ ফিল করলাম যে এটা শিখতে চাই, করতে চাই। তো ওই সময় আমি অনার্সেও ভর্তি হলাম, তার পাশাপাশি মাল্টিমিডিয়াও স্টার্ট করলাম। দেন আমি অনেক বেশি ভালো ফিল করলাম যখন আমি ওটা পড়ছিলাম। তো ওটা আমি কমপ্লিট করলাম, গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম ওখানে। কিন্তু ওখানে করার পরে যেটা হলো, খুব ভালো লাগছিল ওই সময়টাতে, খুব এনজয় করছিলাম, অনেকগুলো কাজ শুরু করেছিলাম, আমাদের কাজ খুব ভালো হচ্ছিল। তো তারপরে যে আসলে এই ক্যারিয়ারে না এসে আমি আসলে বিউটিফিকেশনে চলে গেলাম, কারণ এটা আমার সাথে আপনার কম্পিউটারের মতো বিল্ট ইন ছিল। তো এটা যখন শুরু করলাম তো আমি এত মজা পাচ্ছিলাম, কারণ আমি প্রত্যেকটা কালার টোন জানি, আমি আঁকতে জানি। আমার ওই জায়গা থেকে মনে হচ্ছে যে বা এটা খুব মজার একটা কাজ। মানে আমি প্রফেশনালি যখন কাজ করতে গেলাম দেখলাম যে এটা অসাম হেল্প করছে আমাকে। এখন কাজ করছে এটা তাহলে আপনাকে? আমাকে হেল্প করছে, দারুণ ভাবে হেল্প করছে। ফাহিম সাহেব, আমরা এমনিতে বিজনেস নিয়ে কথা বলছিলাম এবং ওভারঅল আপনারা ব্যবসার ক্ষেত্রে কি অবস্থায় বিরাজ করেন? প্র্যাকটিক্যালি সত্যিকার ভাবে সরকারের সহায়তা অথবা যে পরিস্থিতি বিরাজ করে এটার পরিবর্তনের জন্য পরামর্শ, সেটা কোন জায়গাতে আপনার সেক্টরগুলোতে কি? না, আমরা তো ধরেন এফডিসিসিআই থেকে তো গত বছর আমাদের কারেন্ট যে বোর্ডটা হয়েছে, গত বছর এপ্রিল মে মাস থেকে আমরা কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ দি পলিসি মেকার্স, যে সেক্টরাল ওয়াইজ যে চ্যালেঞ্জেস, উনি যে রিয়েল এস্টেট সেক্টরের কথা বললেন, রিয়েল এস্টেট সেক্টরে আমাদেরও কিছু ইন্টারেস্ট আছে। সো এখানে যে চ্যালেঞ্জেস গুলো আছে আমরা বলছি, যেরকম ফর এক্সাম্পল ব্যাংকের যেই এক্সপোজার থাকে, এক্সপোজার একটা পোর্শন যদি আপনার রিয়েল এস্টেট সেক্টরে, চমৎকার, আমি প্রস্তাব করেছি। আচ্ছা, চমৎকার। এন্ড ইউজারের জন্য যদি থাকে, যেরকম আপনি ব্যবসা করেন অথবা চাকরি করেন, আপনি রেন্ট দিচ্ছেন, কিন্তু রেন্টের টাকা দিয়ে কিন্তু আপনি বাড়ি কিনতে পারছেন না। এখানে যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আগিয়ে আসে, তাহলে এটা একটা ওয়ার্কফোর্সে যারা আছে তাদের জন্য, কনজিউমারের জন্য অনেক সুবিধা হয়, যেটা বিশ্বের সব জায়গায় আছে। ভারতে কিন্তু একটা যে চাকরিজীবী 50,000 টাকা অথবা 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, সে কিন্তু বাড়ি কিনতে পারছে, বিকজ তাদের বাসার রেন্ট এবং পারচেজ প্রাইস কাছাকাছি। কারেন্টলি ঢাকা শহরে যে আপনার রিয়েল এস্টেট সেক্টর 11 নম্বরে অনেক কমার্শিয়াল বিল্ডিং হয়েছে, ওটার যে রেন্ট আসে আপনি শুনলে অবাক হবেন, মার্কেট ইজ সো ডাউন দ্যাট ওটার রেন্ট এখন আপনি ইজ ক্লোজ টু আপনার পারচেজ প্রাইসে চলে আসছে। এটার জন্য একটা কারণ হচ্ছে যে আপনার আমাদের পূর্বাঞ্চলে 22,000 প্লট বরাদ্দ হয়েছে। সো একটা সাপ্লাই এসছে, এবং মানে একটা বিশাল সাপ্লাই চলে আসছে, যেটা মার্কেটে। আমি যেটা বলছিলাম, আমাদের ব্যাংকে কিন্তু একটা পলিসি আছে যে আপনার পেইড আপ ক্যাপিটালের 10% আপনাকে ম্যান্ডেটরি ফাইন্যান্স করতে হবে কৃষি সেক্টরে। সিমিলার যদি কিছু বাংলাদেশ ব্যাংকের থেকে যদি আসে যে তোমাকে রিয়েল স্টেটে 10% পেইড আপ ক্যাপিটালের তোমাকে ফাইন্যান্স করতে, ইকুইভ্যালেন্ট ফাইন্যান্স করতে হবে ম্যান্ডেটরি, তাহলে আমরা, এবং সেটা হতে হবে লো কস্টে, বিলো 10%, তাহলে এই সেক্টরটা কিন্তু একটা সহায়ক হবে এই সিমিলার পলিসিতে। I think he's also referring to certain benefits like That's this. what we shared with the Bangladesh Bank also. Right. এবং পরবর্তীতে there was a change in the leadership. Just before the change in the leadership, we had this discussion with the honorable former governor in this.
আপনার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে দেখতে চাই বিউটিফিকেশন থেকে কি কোনো দিকে মুভ করার ইচ্ছা আছে না এটাকে আরো সমৃদ্ধ করার কোনো ক্ষেত্র আছে? আমার খুব পছন্দ, আমি যেহেতু বিউটিফিকেশনের মধ্যে আছি, আমি দেখেছি এটা কি পরিমাণ নেগলেক্টেড একটা ইন্ডাস্ট্রি। আমাদের এটা এখন একদম ইন্ডাস্ট্রিতে পৌঁছে গেছে, হাজার হাজার সংসার চলছে এটা টাকাতে, কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটা ক্রিয়েট হচ্ছে না যে জায়গাটা থেকে মেয়েরা খুবই কমফোর্টেবলি কাজ করবে। স্পেশালি বিউটি ইন্ডাস্ট্রি ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, সিটি কেন্দ্রিক। তো কিন্তু আমি মাঝে মধ্যে উপজেলাতেও দেখি একটি পার্লার আছে। এক্স্যাক্টলি, পার্লার আছে, বাট ওরা কোয়ালিটিফুল না, ওদের মধ্যে অ্যাওয়ারনেস নেই, ওরা জানে না যে শেখার কোনো ব্যবস্থা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। এডুকেশন বলতে ইন্ডাস্ট্রিতে কিছু নেই, এবং কোথাও আমরা মেয়েরা যে নিশ্চিন্তে যে শিখে বের হবে যে সে কোয়ালিটিফুল কিছু শিখে আসলো যেটা দিয়ে সে কাজ করতে পারে সেটা নেই, অথচ হাজার হাজার পরিবার এটার উপরে ডিপেন্ডেন্ট। তো এই বিষয়ে আমি কাজ করছি, সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে ঘুরে ঘুরে যত এন্টারপ্রেনার আছে তাদেরকে নিয়ে এসএমই ফাউন্ডেশন, বিডব্লিউসিসিআই এরা সবাই কাজ করছে। তো এরা অ্যারেঞ্জ করে, এদেরকে করে আমার সাথে কন্ট্যাক্ট করে, এন্ড দেন আমি যে ওদেরকে শিখিয়ে আসি। ধন্যবাদ আপনাকে। আমি একটু সাপ্লিমেন্ট করি ওনারটাতে। ফেডারেশন থেকে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার ওমেন এন্টারপ্রেনারদের জন্য বিউটিফিকেশন এবং সোয়িং এই ধরনের বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় টু এনকারেজ ওমেন এন্টারপ্রেনারশিপ এট দ্য ডিস্ট্রিক্ট এবং রুরাল লেভেল। ইদানিংকালে বোধহয় মেয়েদের এন্টারপ্রেনারশিপ নিয়ে বিসিসিআই অথবা চেম্বার গুলো যথেষ্ট সচেতন ভাবে কাজ করছে, আমার যেটি যদ্দূর মনে হয় আপনাদের ক্ষেত্রে। আপনারা কবে নাগাদ স্মার্ট সিটি শুরু করবেন? আমাদের আশা করছি যে সামনের মাসের ভিতরে আমাদের ফিজিবিলিটিটা হয়ে যাবে, হয়ে গেলে তারপরে আমরা এটা অ্যাজ আ পাইলট হিসেবে আমরা ইনশাআল্লাহ গোপালগঞ্জে উইদিন জুন আর জুলাই, এই জুন জুলাইতে শুরু করতে পারবেন। তার মানে আমরা এটা তো আপনার উড বি স্পন্সর্ড বাই আস, সো এটা কারো কিনতে হবে না, জাস্ট নিজেরাই আপনারা এস্টাবলিশ করে দেবেন। রাসেল সাহেব, আমরা আসলে সময়ের একদম শেষ প্রান্তে আছি। এই যে ওভারঅল বাংলাদেশের কি নিউ জেনারেশন আপনারা ব্যবসার ক্ষেত্রে এসছেন এবং আপনি বলেছেন যে চ্যালেঞ্জ থাকার পরেও বাংলাদেশ ব্যবসা করার জন্য ভালো জায়গা, তো সেই অর্থে আমাদের চিন্তা ভাবনায় আপনাদের পরের জেনারেশনের জন্য কি আরো কিছু ভালো কিছু করা যায়? সম্ভাবনা তো আছেই। আমি মনে করি বর্তমানে কস্ট অফ লিভিংটাকে একটু কম রাখতে হবে। যেমন আমরা হেভি ফিউলে পাওয়ার প্রোডাকশন করছি, এক্সপেন্সিভ, যেখানে পাকিস্তান চলে গেছে এলএনজিতে, কোলে, আমরা এখনো যেতে পারিনি। আর এটা কস্ট অফ লিভিং যখন কম রাখা যায়, গ্যাস, বিদ্যুৎ এগুলোর কস্ট যখন কম রাখা যায়, তখনই কিন্তু ইকোনমি ভাইব্রেন্ট হয়। আর আগামী দিনে আমি মনে করি যে ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো হবে। আমি যতটুকু শুনেছি রিভারাইন ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ অলসো কামিং ইনটু ইফেক্ট, ওটা অনেক হেল্পফুল হবে, ওটাও আমাদের কস্ট ডাউন করবে। আরো পাওয়ার এনার্জি ইজ অলসো ইমপ্রুভিং ইন দ্য কান্ট্রি, তখন আমরা আরো নতুন ফ্যাক্টরি করতে পারবো। এসব কিছু ওভারঅল আই এম হোপফুল। মানে সামগ্রিকভাবে আমরা যদি বলি যে তাহলে আমাদের যে অবস্থা আছে সেই অবস্থা থেকে অন্তত বসবাসের পরিবেশটা আরো উন্নত হওয়া উচিত, ব্যবসা করার জন্য আরো একটু অনুকূল পরিবেশ করা উচিত, সামাজিক অবস্থায় বোধহয় পরিবর্তনটা খুব জরুরি, মেয়েদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হওয়া উচিত আছে। আমি আপনার কাছ থেকে সর্বশেষ যে পরিস্থিতিটা জেনেছি এটা আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটি ব্যাখ্যার মধ্যে এসছেন, এবং এই জায়গাটাতে বোধহয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা সবচেয়ে জরুরি মনে হয়, সবার আগে দরকার দৃষ্টিভঙ্গি। আমার শুভকামনা থাকলো। আমরা এটি প্রত্যাশা করব যাতে মেয়েরা অনেক বেশি অংশ নেয়, কারণ জনসংখ্যার অর্ধেককে ঘরে বসিয়ে রেখে নিশ্চয়ই এখন যেটা হচ্ছে যে এডুকেশনটার পাশাপাশি মেয়েরা কাজ শুরু করে দিয়েছে। আগে যেটা হতো শেষ করার পরে চাকরি শুরু করব, এখন কিন্তু স্টুডেন্ট অবস্থায় সবাই কাজ করছে। তো এটা অনেক বড় আশার আলো আমাদের সবার জন্য, ইতিবাচক দিক আছে। আচ্ছা ফাহিম সাহেব, শেষ মন্তব্য একেবারে ওভারঅল ব্যবসা বাণিজ্য এবং আপনাদের প্রজন্ম নিয়ে। আমি অ্যাকচুয়ালি একটু সাপ্লিমেন্ট করি আমাদের দুজন কো গেস্ট যেটা বললো। বাংলাদেশে এখনো সত্যি কথা বলতে কিছুই হয়নি, সম্ভাবনা ইজ এন্ডলেস, স্কাই ইজ দ্য লিমিট, মেবি ফার্দার। রিয়েল এস্টেট সেক্টরে কিছু কোম্পানি দে আর ডুইং গুড, বাংলাদেশে কিছু গ্রুপ আছে হু আর বিগ, বাট থিঙ্ক অ্যাবাউট দি মার্কেট আমাদের যেটা আছে 160 মিলিয়ন,
পুরো এবং এটা বাড়তেই থাকবে এবং এটা বাড়তেই থাকবে 1.9% মনে হয় গ্রোথ রেট। রাইট রাইট। আর পুরো রিজনাল যেই বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম গুলো আসছে, বিসিবিআইএম, তারপরে অন্যান্য রিজনাল যেই ট্রেড প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ হচ্ছে, এখানে 1.7 বিলিয়ন আপনার মার্কেট। সো অপরচুনিটিস এন্ডলেস আই থিঙ্ক। আর cost of doing business, it's true, it's a little bit higher in our country. I think it will be adjusted gradually, যেহেতু engagement of public এবং private sector কিন্তু বাড়ছে। আজকে আমরা যখন যে পলিসি মেকারদের সাথে কথা বলি কোনো ইস্যু নিয়ে, কোনো সেক্টর নিয়ে, they listen and they give us এটা support. একটা ইতিবাচক এটা একটা ইতিবাচক। বিষয়। আপনি কিছু যোগ করবেন এর সাথে? আমি জাস্ট শেষ কথা বলি যে যা কিছু নেই বললাম সেগুলাই সবগুলাই হচ্ছে সম্ভাবনার জায়গা। আশা করি আগামী দিনে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সবই আমাদের দেশে হবে। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, এই স্বল্প সময়ের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা নিয়ে চমৎকার আলোচনা করেছি। আমাদের আলোচক বৃন্দ সবচেয়ে যে ভালো দিকটির দিকে আমাদেরকে নির্দেশ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। আমরা প্রত্যেকে আশাবাদী। আমাদের জন্য, বিশেষ করে আমার বয়সী মানুষের জন্য এটা অত্যন্ত আনন্দের, তার কারণ আমাদের পরের প্রজন্ম যদি আশাবাদ ব্যক্ত করে তাহলে আমাদের আশাবাদটা আরো অনেক বেশি হয়ে যায়। সত্যিকার অর্থে বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার মধ্যে ভুল ত্রুটি আছে, কিছু দুঃখ কষ্টও আছে। আমরা সেগুলো যদি দূর করে চলতে পারি তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠতম দেশ হবার জন্য উপযোগী অবস্থাতে আছে। বিশেষ করে আমার আজকের আলোচকবৃন্দ যারা আছেন তারা যখন সক্রিয় ভূমিকা পালন করছেন তখন সেই আশাবাদ আমরা করতেই পারি। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে শুনেছেন, দেখেছেন, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছুটে চল